নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজবানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। মাসুদ কামাল, আলোচনা শুরু করি আপনাকে দিয়ে। উপজেলা নির্বাচনী আমেজ যেটি সেটি চলছে, এরই মধ্যে কিন্তু সরকার দলীয় যারা আছেন তারা বলেছেন মন্ত্রী এবং সংসদ সদস্য যারা আছেন তাদের প্রভাব প্রতিপত্তি থেকে দূরে রাখবার জন্যই আত্মীয় স্বজনরা যাতে না হয় উপজেলা এই যে নির্বাচনটি আসছে সেখানে তাদের আত্মীয় স্বজনরা, এমন একটি নির্দেশনা হাইকমান্ড থেকে দেওয়া হয়েছে। নির্দেশনার পরেও কি মন্ত্রী এমপিরা তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে মাঠে আছে না মাঠ থেকে সরে দাঁড়িয়েছে? আপনার পর্যবেক্ষণ কি বলেন? না, এটা তো পত্র পত্রিকাতেই আছে যে দু একজন ছাড়া কেউ এই নির্দেশনা মানেনি, প্রায় সবাই মাঠেই আছে। আর যে কথাটা আপনি বললেন যে মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করতে পারে, এই আশঙ্কা যাতে নাকি প্রভাব না বিস্তার করতে পারে এই জন্য তাদেরকে এখান থেকে সরিয়ে রাখা হয়েছে। তো এই বিশেষ জ্ঞান এটা কি হঠাৎ করে এই কয়েকদিনের মধ্যে উন্মোচিত হলো নাকি এটা আগে ছিল না? আগে কি প্রভাব ছিল না? আগে কি তারা এরকম নির্বাচনে প্রভাব বিস্তার করতো না? প্রভাবের মাত্রাটা আগের তুলনায় বেশি হয়ে গেছে বলেই সেটি চোখে পড়েছে বলেই এখন কি করে বুঝলো? এখনো তো নির্বাচন শুরুই হয়নি, কি করে বুঝলো যে প্রভাব বেশি হয়ে গেছে? নির্বাচন শুরু হওয়ার পর যদি এমন হতো যে প্রথম দফা নির্বাচনের পর প্রভাব দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, লজ্জা পাচ্ছে, পরে বন্ধ করে দিল, তা না। তার মানে তারা তত্ত্বগত ভাবেই জানে যে এভাবে প্রভাবটা বেশি হয়ে যায় এবং জেনেই তারা এবার করছে। আসলে এগুলোও না, ব্যাপারটা হলো কি যে একটা মানুষের তো একটা চক্ষু লজ্জাও আছে। এখানে কোনো বিরোধী দল নাই, এখানে এমনকি সংসদের যে জাতীয় বিরোধী দল, যে জাতীয় পার্টি, তারাও নাই, সবই আওয়ামী লীগ। তারপরে আবার এটা চলে যাচ্ছে এখন ঘরের মধ্যে, মানে পরিবারের মধ্যে। লোকে কি বলবে যে বাবা এমপি, বউ উপজেলা চেয়ারম্যান, ছেলে মেয়র। তো মানুষের তো একটা ব্যাপার আছে যে একটা অবস্থা, মানে রাজনীতিটা এমন জায়গায় চলে গেছে যে কৃষকের ছেলে আর ভাবতে পারবে না যে আমিও এক সময় রাজনীতি করতে 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 এক পর্যায়ে আমি যে রাজনৈতিক একটা বড় পদ পাবো। তাদের এই ভাবনার সুযোগটাই নষ্ট করে দেওয়া হচ্ছে যে এখন রাজনীতি করবে কেবলমাত্র এলিট শ্রেণী, মানে এমপি সাহেব এবং তার জ্ঞাতি গোষ্ঠী। এই যে ধারণাটা, এটা এখন এমন প্রকট আকার ধারণ করেছে যে কারণে তারা এটা করেছেন। ঠিক আছে, এইটার যদি মূল কারণ হয় তাহলে আমি খুব খুশি। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে প্রেস কনফারেন্সে ওবায়দুল কাদের সাহেব বললেনটা কি? ওনার দুটো প্রসঙ্গ। এক নম্বর হলো উনি হয়তো ব্যাপারটা জানেনই না, নাকি জানি না, এইমাত্র আপনাদের এখানেও দেখলাম উনি বললেন যে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত নাকি প্রত্যাহারের ব্যবস্থা আছে। ওটা কই পাইছে ভাই? এতদিন ধরে নির্বাচন করে এটা কোথায় পাইলো? এটা তো নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় গতকাল যেদিন পার হয়ে গেছে অফিসিয়ালি, তারপরে আর প্রত্যাহার করার কোনো সুযোগ নাই। কেউ কেউ বলে আমি থাকলাম না, অমুক করলাম না, তমুক করলাম, এটা তো অফিসিয়ালি গণ্য করার কোনো সুযোগই নাই। এই কথাটা উনি কোথায় পেলেন? এটা এক নম্বর। আর দুই নম্বর হলো উনি কিন্তু বলেছেন, পত্রপত্রিকা নিউজে আমি যেটা দেখেছি আজকে, উনি বলেছেন যারা এই নির্দেশনা না মানছে তাদের বিরুদ্ধে সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। এই সময় মতো কথাটা অর্থটা কি ভাই? সময় মতো মানে কি? মানে হলো একটুখানি আপনাকে একটু মানে যুক্ত করে দিতে চাই আপনার সঙ্গে যে ওবায়দুল কাদের সাহেবের যে এলাকার কথা বলা হচ্ছে, নোয়াখালী 4 আসনের যিনি এমপি, তার ছেলেকে কিন্তু তিনি সুবর্ণচর উপজেলাতে দাঁড় করাতে চাচ্ছেন প্রার্থী হিসেবে, এবং সেখানকার যিনি 3 বারের উপজেলা চেয়ারম্যান আছে তিনি এটি নিয়ে কিন্তু গতকাল সংবাদ সম্মেলন করেছে, এটি নিয়ে বেশ আলোচনাও চলছে। ওই নোয়াখালী অঞ্চলে মানে যদি এভাবেই বলতে হয় যে ওনার এলাকাতেই তো আসলে শৃঙ্খলার এক ধরনের নেই বা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, ব্যবস্থাটা তাহলে নেবে কখন? বললাম যে বললো সময় মতো। এখন ওটা কার সময় মতো, মানে এই সময় কখনো আসবে, এটা একটা বিষয়, এটার মধ্যে একটা ফাঁক আছে কিন্তু। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো, ঠিক আছে আপনারা চাচ্ছেন যে আপনার কথা যে শুনে নাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ব্যবস্থাটা আপনি কার বিরুদ্ধে নেবেন? যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে, নাকি যারা যিনি ওনাদেরকে নির্বাচনে দাঁড় করিয়েছেন তার বিরুদ্ধে? আপনি কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ভাই? এটা একটু ক্লিয়ার করেন। কোথাও ওনারা ক্লিয়ার করেন না, বলে ব্যবস্থা নেওয়া হবে। ভাই আমি আপনাকে বলি, আমি তো এই পলিটিক্স করি না, কিন্তু বাংলাদেশে পলিটিক্স দেখে দেখে তো একটা তো অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বলি,
যে কিছুই হবে না, কোনো ব্যবস্থাই কেউ নিতে পারবে না। একটা পত্রিকা আজকে সমকালে দেখলাম যে ওবায়দুল কাদের সঙ্গে শাহজাহান খান সাহেব নাকি উত্তপ্ত বাক্য বিনিময় করেছে যে আপনারা আগে বললেন না কেন। আরে আগে কি রে ভাই, আপনার দল আপনাকে বলেছে নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আগেই বলেছে, আপনি প্রত্যাহার করলেন না, এখন আপনারা উল্টা দায় চাপাচ্ছেন যে আগে বললেন না কেন। এখন এটা তো কালকে নাকি বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, তার মানে কি ওনারা অ্যারোগ্যান্ট, ওনারা দলীয় সিদ্ধান্ত মানবেন না রে ভাই। দল পারলে কিছু করে দেখাক, দলেরও সেই ক্ষমতা নাই। এই দল যে অবস্থা এখন দাঁড়াইছে জি এবং বিভিন্ন জনকে বহিষ্কার করে আবার প্রত্যাহার করে মানে নিজের থুতু নিজে আবার মুখে নেওয়ার এই যে ব্যবস্থা তারা করেছে বিভিন্ন সময়, এই সমস্ত এক্সাম্পল ক্রিয়েট করেছে, জি নতুন করে করা সম্ভব মাসুদ কামাল, না আপনি ভাই। বলছিলেন যে অনেকগুলো প্রশ্ন আপনি আমার সঙ্গে নিজেও যুক্ত করে তুললেন এবং বলছিলেন যে অনেক কিছু পরিষ্কার না ইস্যুটার ব্যাপারে। আমি একটু রেজওয়ানুল হক রাজার কাছ থেকে দেখি যে উনি যে ইস্যুটা নিয়ে আমরা এখন কথা বলছি সেই ব্যাপারে ওনার কাছে কিছুটা পরিষ্কার ধারণা আছে কিনা। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আহ, মাসুদ কামাল বললেন যে মন্ত্রী এমপিরা নির্বাচনে প্রভাব খাটায়, সেটা কি আগে কখনো ছিল না, নাকি এটা তো হঠাৎ করে আসে নাই? এটা আগে ছিল না একেবারে তা না, কিন্তু এখন এই সিদ্ধান্ত দলকে নিতে হয়েছে। আমার মনে হয় এখন মানে প্রভাব বিস্তারটা বা প্রভাব বিস্তারের চেষ্টাটা এত বেশি বেড়েছে, যেটা উনি বলছিলেন যে চক্ষু লজ্জা বলে তো কিছু নাই, একই পরিবারের মধ্যে এক একজন এক এক পদ, সবগুলি তাদেরকে নিতে হবে, এরকম একটা টেন্ডেন্সি ইদানিং বেশি, গত কয়েক বছরে বেশি তৈরি হওয়াতেই আসলে দলকে এরকম সিদ্ধান্ত নিতে হয়েছে। উনি ঠিকই বলেছেন, একজন এমপি আছেন, এমপি বাবা এমপি, মেয়র। আমি এমন একটা পরিবারের কথা জানি যে বাবা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, তার ছোট ভাই ইউনিয়ন পরিষদের সভাপতি, তার ছেলে একটি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, এবং তার আরেক ছোট ভাই এবার উপজেলা নির্বাচনের মানে চেয়ারম্যান প্রার্থী। পরিবারের বাইরে কোনো পদ দেয়া যাবে না। রাইট। তো তার মানে হচ্ছে এই টেন্ডেন্সিটা ধীরে ধীরে বাড়ছে এবং মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, যে একটি পরিবার মানে আওয়ামী লীগের নেতা তিনি সবকিছু তার পরিবারের মধ্যে থেকেই থাকতে হবে, সকল পদ তাদেরকেই নিতে হবে। এই যে এই যে একটা প্রবণতা, আহ, এটা এটা এত বেশি বেড়েছে, সেই কারণেই এখন দল দল থেকে দেখেন মানে বিরোধী দল, সরি মানে বিরোধী দলের অংশ নিচ্ছে না, তারপরও তাদেরকে নিজেদের দলের প্রার্থীদেরকেও আহ সরে দাঁড়াতে বলতে হচ্ছে, কারণ পরিস্থিতিটা এরকম অবস্থা দাঁড়িয়েছে। তো ভালো হোক মন্দ হোক, আরেকটি অ্যালার্মিং বিষয় হচ্ছে যে দল একটা সিদ্ধান্ত নিল এবং এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বললেন পরিষ্কার করে যে এটি কিন্তু দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের সিদ্ধান্ত ও নির্দেশ, তিনি তার কাছ থেকে এই নির্দেশনা এসেছে। সেটাও আমরা দেখলাম যে তিনজন ছাড়া আর বাকি কেউই সেটা মানেন নাই। এই যে এই যে একটা অধ্যত্ব দলের কারো নেতাদের কারো কারো মধ্যে তৈরি হয়েছে, এটা আওয়ামী লীগের জন্য খুবই অ্যালার্মিং। এবং এই প্রবণতা যদি রাষ্ট্রে টেনে ধরা না যায়, তাহলে দলের জন্য সামনে আরো অনেক খারাপ পরিণতি অপেক্ষা করছে। আমি অবশ্য এখনই বলতে চাই না যে না, মাসুদ কামাল যেটা বললেন যে আলটিমেটলি কিছুই হবে না, ওবায়দুল কাদের সাহেব তো আজকেও বললেন যে না, এখনো মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে বটে, কিন্তু নির্বাচনের আগেও প্রার্থীরা ঘোষণা দিয়ে সরে দাঁড়াতে পারে। যদিও সেক্ষেত্রে তাদের ব্যালট পেপারে তাদের নাম থাকবে, তারপরেও তারা যদি ঘোষণা দেন জি সরে সরে দাঁড়ানোর সেই সুযোগ এখনো আছে। কিন্তু তারা যদি সেটা না করেন তাহলে দল ব্যবস্থা নেবে, এটা তিনি বলেছেন। আমরা দেখতে চাই যে আওয়ামী লীগ এই সিদ্ধান্তটা আহ, কতখানি কার্যকর করতে পারে। কতখানি কঠোর। এটা তো জি দেখতে হবে, দেখার জি সময় আমি দেখার জন্য আমি অপেক্ষা আবারও করতে হবে। জি আমি আবারও আসবো মাসুদ কামালের কাছে। ছোট্ট করে একটু জানতে চাই, নির্বাচন কমিশনার একজন তিনি গিয়েছিলেন আজকে চট্টগ্রামে, সেখানে যে বলেছেন যে এই প্রভাবের প্রেক্ষিতেই বলেছেন যে সরকারের সহায়তা চায় নির্বাচন কমিশন। এখানে সরকারের মূল ভূমিকাটা কি হওয়া উচিত? এখন সরকারের ভূমিকা নিরপেক্ষ হওয়া উচিত। এই যে একটা ইলেকশন হবে, যে জিতবে সে জিতবে, এখানে আমরা প্রভাব বিস্তার করব কেন? এটাই সরকারের ভূমিকা হওয়া প্রত্যাশিত, সবাই এটা চায়। কিন্তু ইলেকশন কমিশনও যেন টের পাচ্ছে যে সেই ভূমিকাটা সরকারের পক্ষ থেকে রাখা হচ্ছে না। যেমন ধরেন এমপি অথবা মন্ত্রী, তারা তো সরকারেরই পার্ট, তারাই তো সরকার, তারা মানে তাদের নিয়েই তো সরকার।
তো তারা যদি এই ধরনের আচরণ করে বলে তারা মনে করে, নির্বাচন কমিশন কিন্তু সরকারের কাছে আহ্বান জানাবে। যদি সরকার সেটা নাও মানে, তারপরেও কিন্তু নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা আছে, তারা এই ব্যাপারে নির্বাচন সুষ্ঠু করার জন্য তাদের যা যা করা প্রয়োজন তা তা তারা করতে পারে। কিন্তু এই যে কথাটা আমরা শুনলাম আনিসুর রহমান সাহেবের, এই কথার মধ্যে আমার কাছে যেন মনে হলো এক ধরনের অসহায়ত্ব, যে উনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন, স্পিকারের কাছে। হ্যাঁ, উনি সবাইকে ইনফর্ম করবেন না, আবেদন জানানোর কিছু নাই রে ভাই। আপনি ইনফর্ম করবেন যে আমি কিন্তু তা না হলে নির্বাচন করব না, আপনি আবেদন জানাবেন কেন? উনি উনি সরাসরি বলবেন, বরঞ্চ উনি একটা হুমকিও দিতে পারেন যে আপনারা যদি আপনাদের এই লোকগুলিকে না করেন, এই লোকগুলি তো খারাপ লোক, দুষ্ট লোক, যারা এরকম প্রভাব বিস্তার করে তারা তো দুষ্ট লোক। যদি আপনারা এই দুষ্ট লোকগুলিকে আপনারা যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে আমি কিন্তু নির্বাচন বন্ধ করে দেবো। উনি সরাসরি থ্রেট দিবেন। তো ওনারা হাতে পায়ে কাচুমাচু করতেছেন, অনুনয় বিনয় করতেছেন। তো এটা ওনাদের, শুনেন, যদি এটা টের পেয়ে যায় যে ইলেকশন কমিশন সরকারের অনুগ্রহের উপর নির্ভর করতেছে, তাহলে তারা আরো পেয়ে বসবে। এই একই বিষয়, জি রেজওয়ানুল হক রাজা, আপনি আপনার মন্তব্য শুনতে চাই। আমার মনে হয় কি, ইলেকশন কমিশনার পক্ষ থেকে যে জিনিসটা বলা হয়েছে এটাও কিন্তু প্রথম, যে তারা সরকারকে বলেছে আপনার দলের লোকজনকে সামলান। এটা প্রাথমিকভাবে এই যে একটা কথা তারা বলেছেন, সেটাও কিন্তু আমি মনে করি যেটা উল্লেখ করার মতো। এবং মাসুদ কামাল ভাই যেটা বললেন যে না, তাদের তো আরো অ্যাকশন নেওয়ার সুযোগ আছে, সেই সুযোগটা কিন্তু আমার মনে হয় যে শেষ হয়ে যায়নি। কেবলমাত্র একটি প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার দিন শেষ হয়েছে, চূড়ান্ত প্রার্থী তালিকা এখনো মানে ঘোষণা হওয়ার পথে। ইলেকশন 8 তারিখে হবে, আগামী মাসে সময় আছে। আমরা আসলে একটু আরেকটু অপেক্ষাই একটু করতে চাই, যেহেতু সরকারও এবার নতুন করে একটা সিদ্ধান্ত বা অবস্থান নিয়েছে তাদের দলীয় এমপি মন্ত্রীদের ব্যাপারে। ইলেকশন কমিশনও মুখ খুলতে শুরু করেছে, এবং আমি যতটুকু জানি ইলেকশন কমিশনকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য যা যা করার দরকার তারা যেন সেটা করেন, এই ব্যাপারে সরকারের সমর্থন থাকবে। তো আমরা আরেকটু দেখি আলটিমেটলি কতদূর কি হবে। আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে খুব বেশি আশাবাদী হওয়ার মতো অতীতের অভিজ্ঞতা তা বলে না। কিন্তু একটু দেখতে হবে, একটু অপেক্ষা আমরা করি, দেখি সরকার বা নির্বাচন কমিশন তারা শেষ পর্যন্ত কি ব্যবস্থা। জি, উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের দলের মধ্যে কি কি কার্যক্রম চলছে, কোথায় কি প্রস্তুতি চলছে, সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা হচ্ছিল। বিরতির পর ফিরে এসে বিএনপিও কিন্তু এক ধরনের আয়োজন করছে সামনে নির্বাচন কেন্দ্রিক, সেই বিষয়ে আপনাদের মন্তব্য শুনবো। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। রেজওয়ানুল হক রাজা, বিরতিতে যাবার আগে বলছিলাম যে আওয়ামী লীগের মতো কিন্তু উপজেলা নির্বাচন নিয়ে বিএনপিরও আয়োজন চলছে তাদের দলের মধ্যে, এবং সেই আয়োজনটি হলো ভোটাররা যাতে জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনেও ভোটদান থেকে বিরত থাকে বা বর্জন করে, সেই ব্যাপারে তারা নতুন কর্মসূচি নিয়ে 2-1 দিনের মধ্যে মাঠে নামবে। এর মধ্যে একটি কর্মসূচি লিফলেট বিতরণ আছে, যেটি আমরা জানতে পেরেছি। আপনার কাছে কি মনে হয় তাদের এই কর্মসূচির ব্যাপারে? না, এটি আর নতুন করে বলার কি আছে? জাতীয় নির্বাচন তারা বর্জন করেছে এবং আন্দোলন করে সরকারের পতন ঘটাতে না পেরে শেষের দিকে গিয়ে নির্বাচনের 1 সপ্তাহ আগে থেকে তারা জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন যেন তারা এবং নির্বাচন ভোট কম পড়ার বিষয়টিকে তারা নিজেদের সাফল্য বলে দাবি করেন। এবারও যথারীতি এই নির্বাচনও তারা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে আওয়ামী লীগের মতো বিএনপিতেও কিছু সমস্যা কিন্তু আছে। বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত যে তারা নির্বাচনে যাবেন না, কিন্তু তারপরেও দলের অন্তত 30-35 জন নেতা, সাবেক বর্তমান মিলিয়ে, তারা কিন্তু নমিনেশন পেপার জমা দিয়েছিলেন এবং তাদের অধিকাংশই কিন্তু এখনো রয়ে গেছে। আমি আজকের পত্রিকার প্রথম আলোতে এই রিপোর্টটা দেখলাম, এবং তাদের ব্যাপারেও বিএনপির পক্ষ থেকেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তারা যদি না বসেন তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তো এই মানে আওয়ামী লীগের মতো সমস্যা বিএনপিরও কিছুটা আছে, এবং এটাই স্বাভাবিক। বিএনপির এই যে লাগাতার নির্বাচন বর্জনের সিদ্ধান্তের সঙ্গে দলের অনেকটাতে একমত না। আমি এই প্রথম আলোতেই দেখছি গতকাল যে একজন নেতা বলছেন যে বিএনপি বারবার নির্বাচন বর্জন করাতে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তো এটা অনেকখানি ঠিক,
আবার দলের সিদ্ধান্ত যেটা সেটাও মানে জাতীয় নির্বাচন বর্জন করার পরে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করাটা, যদিও দুই নির্বাচনের ধরনটা দুই রকম, জি কিন্তু বিএনপি মোটামুটি এই সরকার যতদিন থাকবে ততদিন কোনো নির্বাচনে অংশ নেবে না বলেই মনে হচ্ছে, সিদ্ধান্তটা এরকম। তো এটার মধ্যে আমি নতুনত্ব জি কিছু যদি দেখি একটু না। দেখা ভোটারদের যাক। দিক থেকে দেখতে চাই বা বিশ্লেষণ করতে চাই, জাতীয় নির্বাচনের অন্যরকম একটা আমেজ, আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিন্তু বরাবরই আমাদের যারা ভোটার আছেন তাদের মধ্যে অন্য একটা উত্তেজনা কাজ করে। লিফলেট দিয়ে আসলে এই স্থানীয় নির্বাচন থেকে ভোটারদের দূরে রাখা যাবে কিনা? আমি লিফলেটের খুব একটা কার্যকারিতা দেখি না, কারণ গত নির্বাচনে, জাতীয় নির্বাচনে যে ভোটার উপস্থিতি কম থাকার কারণ কিন্তু বিএনপির লিফলেট বিতরণ নয়। প্রধান কারণ হচ্ছে বিএনপি নির্বাচনে ছিল না। বিএনপি একটা প্রধান বড় দল যখন নির্বাচনে থাকে না, তখন নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ অনেকখানি কমে যায়। তো সেই কারণেই আমি মনে হয় যে উপস্থিতিটা কম ছিল। এবং এবার যদিও আমরা বলা হয় সবসময় যে জাতীয় সংসদ নির্বাচনের চাইতে স্থানীয় সরকারের নির্বাচনের চরিত্রটা ভিন্ন, কারণ স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় লোকজন আহ, অনেক প্রার্থী হয় এবং তারা নিজেরা ভোটারদেরকে কেন্দ্রে আনতে তাদের একটা চেষ্টা থাকে। তো তারপরেও এক্ষেত্রেও বিএনপি অংশ নিচ্ছে না বলেও কিন্তু ইলেকশনের আকর্ষণ কিছুটা কমেছে, এতে কোনো সন্দেহ নাই। সে কারণে ভোটার এমনিতেই হয়তো মানে তুলনামূলক কম হবে বলে আমার কাছে মনে হয়। এখানে বিএনপি তাদেরকে বর্জন করার আহ্বান জানালো কি জানালো না, সেটা আমার কাছে খুব বেশি ম্যাটার করে বলে আমার কাছে মনে হয়। জি, এই একই বিষয় তাহলে আমি মাসুদ কামালের কাছ থেকে একটু শুনতে চাই যে লিফলেট বিতরণ করে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া থেকে নিরুৎসাহিত করা যাবে কিনা। দেখেন, এই যে আওয়ামী লীগ যে ভোট করতেছে, আওয়ামী লীগ কি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য লিফলেট বিতরণ করতেছে? করতেছে না তো। তো যে যে নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য লিফলেট বিতরণ করা হয় না, সেখানে লিফলেট বিতরণ করে ভোটারদেরকে ফিরে রাখা যাবে কিভাবে? এটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না আর কি। আমি জানি না এটা। আর এখন মানুষের হয় কি জানেন, রিডিং হ্যাবিটটা কমে গেছে ভাই। আপনি লিফলেট বিতরণের চেয়ে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান সবাইকে, অথবা আপনি ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন। আজকাল তো গ্রামের লোক সবাই ফেসবুক টেসবুক ইউজ করে, তারা হয়তো দেখতে পারতো, কিন্তু লিফলেটটা কেন আমি বুঝতে পারছি না কিন্তু। এবং এই লিফলেটে কোনো কাজ হয় এটা আমার কাছে। বিএনপির ভাষ্যমতে 7ই জানুয়ারির নির্বাচনের সময় এই তাদের কর্মসূচিটা ব্যাপক সাড়া পেয়েছিল, সেই সাড়ার ধারাবাহিকতা বা সাফল্যের ধারাবাহিকতাও তারা এবারও ধরে রাখতে চায়। আমি কিন্তু এই ক্ষেত্রে রাজা ভাইয়ের সঙ্গে একমত যে 7ই জানুয়ারি নির্বাচনে লোকজন যতটা কম হয়েছিল, এটার পেছনে লিফলেটের ভূমিকা থাকতে পারে। সেটাও আমার মনে হয় 1 থেকে 2%-এর বেশি না। সবকিছুরই একটা ভূমিকা আছে, কিন্তু লিফলেটের ভূমিকা 1 থেকে 2%-এর বেশি না রে ভাই। যা ভোট হয়েছে হয় নাই, মানুষ মনে করেছে যে আমি নির্বাচনে আমি যদি ভোট দিতে যাই, আমি আমার পছন্দের প্রার্থীকে হয়তো ব্যালট পেপারে পাবো না, আমার জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প নাই, কাজেই তারা যায় নাই। এর সঙ্গে লিফলেটের কোনো সম্পর্ক নাই। কারণ বিএনপি যে নির্বাচনে যাচ্ছে না, এটা কি লিফলেট দিয়ে প্রমাণ করতে হবে? মানুষ কি জানে না? মানুষ তো জানে যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। তো যারা নাকি বিএনপিকে পছন্দ করে, তারা তো নির্বাচনে এমনি যাবে না ভোট দিতে। তবে স্থানীয় সরকারি নির্বাচনে কি হয় দেখেন, ওই প্রত্যেকটা ওয়ার্ডে কমিশনার থাকে। কিন্তু এই যে কমিশনাররা পাশ করে, যে ওনারা থাকে, মহিলা কমিশনাররা থাকেন, তো এরা কিন্তু এরা কি ছোট্ট একটা এলাকা, তো ওই এলাকায় যদি মনে করেন 5 জন কমিশনার থাকে, 5 জন কমিশনারের আত্মীয় স্বজনের বাইরে কিন্তু ওই এলাকার আর কেউ নাই রে ভাই। ওই এলাকায় যত লোক আছে তারা সবাই ওই কোনো না কোনো প্রার্থীর আত্মীয়। তো তারা এই আত্মীয়দেরকে নিয়ে আসে যে ভাই আমার আত্মীয়টাকে ভোট। এখন ওরা যখন ভোট দিতে আসে কমিশনারকে, তখন কি বলে না তাহলে আর চেয়ারম্যানের পদে কোনো ভোট দিব না? এটা কি বলবে? এটা কি হয়? এটাও হয় না। কাজে এই নির্বাচনে ভোট যেটা হয়, এটা স্থানীয় পলিটিক্স, স্থানীয় রাজনীতি আর জাতীয় রাজনীতি, দুই ধরনের টাইপ, দুই ধরনের ক্যারেক্টার। কাজেই ভোটার আমার মনে হয় আসবে, ভোটাররা আসবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি, ভোটার আসলেই কিন্তু প্রমাণ হয় না এটা খুব ভালো নির্বাচন হয়ে গেল। আমি মনে করি বাংলাদেশে যে কোনো সময়
যদি প্রধান দুইটা রাজনৈতিক দলের মধ্যে যদি একটা রাজনৈতিক দল অনুপস্থিত থাকে, সেই নির্বাচনটাকে আমার কাছে নির্বাচনই মনে হয় না, এটা হলো অন্য হিসাব। জি, কিন্তু এবং লিফলেট বিএনপি বিতরণ, আসলে নতুন আর কি কর্মকৌশল নিয়ে মাঠে আসবে দু একদিনের মধ্যেই, তো তারা সময় নিয়েছে নিশ্চয়ই, সেটাও আমরা জানতে পারবো। আপাতত একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই, বাকি আলোচনা পরে করব। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন রেজওয়ানুল হক রাজা এবং মাসুদ কামাল। রেজওয়ানুল হক রাজা, তীব্র গরম এখনো চলমান রয়েছে এবং হিট অ্যালার্ট যেটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু এখনো উঠে যায়নি, আরও বেশ দু একদিন থাকবে, যেহেতু বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে জাতিসংঘ যে প্রতিবেদনের আলোকে আমরা একটি প্রতিবেদন দেখিয়েছিলাম, সেখানে কিন্তু বলা হচ্ছে যে পুরো এশিয়াতেই এই চিত্র দেখা যাচ্ছে। অন্যান্য মহাদেশের তুলনায় এশিয়ার পরিস্থিতি, বিশেষ করে এই গরমের পরিস্থিতিটা দিনকে দিন দ্রুত খারাপের দিকে যাচ্ছে। আমাদের আসলে তাহলে এখন করণীয়টা কি? যে এই গরম এখন পড়ছে, সেটিকে সামনের প্রজন্মের জন্য যদি আমরা কিছুটা ভালো পরিবেশ তৈরি করতে চাই, জাতীয়ভাবে হোক আন্তর্জাতিকভাবে হোক, কি করণীয় আমাদের? দেখুন, আমি তো আসলে অত এরকম বিশেষজ্ঞ না, কিন্তু আমার কাছে যেটা মানে লেম্যান হিসেবে যেটা মনে হয়, যে এশিয়ার কথা বলা হচ্ছে, এশিয়ার অবস্থা সবচেয়ে খারাপ। আমাদের এশিয়ার দেশগুলোর মানুষের মন মানসিকতা কিছুটা কাছাকাছি, এবং আমরা প্রকৃতিকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার আমরা দেশে দেশে সেটা করে চলেছি। তো প্রকৃতি যখন বিরূপ হয়ে যায়, তখন প্রকৃতির মতো করে প্রকৃতিকে যখন আমরা থাকতে দেই না, তখন তো এরকম তার একটা প্রতিক্রিয়া, বিরূপ প্রতিক্রিয়া হওয়াই স্বাভাবিক। আমাদের দেশ যদি এক্সাম্পল হিসেবে নেই, আমাদের এখানে আগের তুলনায় এখন যে পরিমাণ গাছ আগে ছিল সেটা কি এখন আছে? সেই বনভূমি কি আছে? আহ, নেই। মানে উন্নয়নের যে মহাযজ্ঞ গত অনেক বছর ধরে শুরু হয়েছে, উন্নয়ন তো অবশ্যই দরকার, আমরা সবাই চাই, কিন্তু উন্নয়ন করতে গিয়ে প্রকৃতির যে ক্ষতিটা হয়েছে সেটি পুষিয়ে দেওয়ার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার ছিল, ক্ষতিপূরণ যেটা করা দরকার ছিল, সেটি কিন্তু হয়নি। প্রধানমন্ত্রী প্রায়ই বলেন একটি গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে। তিনি তো বলছেন, আহ্বান জানাচ্ছেন, কিন্তু বাস্তবে কি সেটা পালিত হচ্ছে না। আমাদের নদীগুলির অবস্থা খুবই খারাপ। আমাদের নদীর পানি কমে যাচ্ছে, নদী পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। সেইটার নদী সচল দখলও রাখার জন্য হয়ে যা যাচ্ছে করা অনেক দরকার, জায়গায়। নদী দখল হয়ে যাচ্ছে। ঢাকা শহরের মধ্যে অনেকগুলি খাল ছিল, আমরা বহুদিন ধরে শুনি যে অনেকগুলি খাল ছিল, সেগুলো উদ্ধার করা হবে। দুই সিটি কর্পোরেশন মাঝে মধ্যে এটা নিয়ে আওয়াজ দেয়, ঘটা করে দুই একটা খাল উদ্ধার কার্যক্রম শুরু হয়, কিন্তু 2 দিন যাওয়ার পরে যা হওয়ার তাই হয়ে যায়। তো আমরা যদি এই প্রকৃতিকে যদি যতটা সম্ভব ফিরিয়ে না আনি, যেটি এখন আমরা বিভিন্ন দুই জায়গায় সিটি আলোচনা থেকে শুনি কিন্তু আমরা যে প্রচুর। একাধিকবার শুনেছি যে ঢাকাকে গ্রিন সিটি করা হবে, তেমন কোনো উদ্যোগও কি আমাদের আসলে চোখে পড়েছে? না, সেটাই তো বললাম, প্রচুর গাছ কাটা হয় বিভিন্ন সময়, কিন্তু গাছ তো লাগানো হয়। আপনি এই মুহূর্তে যদি দেখেন, এই যে কারওয়ান বাজারে আপনি ওখানে আহ, আহ, একটি পার্ক আছে, আপনার ইয়েতে কারওয়ান বাজার এবং বাংলা মোটরের পান্থকুঞ্জ, মাঝখানে জি, হ্যাঁ। ডান বাংলা দিকে মোটরের এবং এই দুটার জায়গার মাঝামাঝি। পান্থকুঞ্জ এটার নাম। জি। সেখানে কি জানি একটা উন্নয়ন কর্মকাণ্ড চলছে, এবং 4 ভাগের 3 ভাগ গাছ কিন্তু কেটে ফেলা হয়েছে, এটা এখন ন্যাড়া হয়ে আছে। তো এগুলি কি কোনো প্রতিক্রিয়া হবে না? নিশ্চয়ই হবে। তো জি, আমরা গাছ কেটে ফেলছি, আমরা পুকুর নাই, খাল নাই, এগুলো উদ্ধার করার জন্য যে চেষ্টা নেওয়া উচিত, যে কার্যকর চেষ্টা, সেটা নাই। তো এই তাপটা যে আসে, জি, সেটা যারা অ্যাবজর্ব করার মতো যে উপাদানগুলি দরকার, সেগুলো তো নাই। আমরা মাটি, ঘাস, জি। ধীরে ধীরে কংক্রিট আমি দিয়ে আমরা চাপা দিয়ে দিচ্ছি। জি, আপনি এইটার রেজাল্ট অনেকগুলো হলে গুরুত্বপূর্ণ সমস্যার কথা, যেগুলো যার প্রতিক্রিয়া আসলে যেটি বলছিলেন যে প্রকৃতি তার বিরূপ প্রভাব আসলে এখন আমাদেরকে ফিরিয়ে দিতে শুরু করেছে, একেবারে সহ্য করতে না পেরে। মাসুদ কামাল, আপনার কাছে জানতে চাই, প্রকৃতির কাছে আবার ফিরে যাওয়ার কোনো উপায় আমরা রেখেছি কিনা, বা সেই চেষ্টাটাও দেখেন কিনা? এই যে নদী, খাল, বিল বা বনায়ন রক্ষার জন্য তো অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, বিভাগ আছে, মন্ত্রণালয় আছে, তারা তাহলে কি করছে? আচ্ছা, এই যে নদী নিয়ে বলি, নদী রক্ষা কমিশন নামে একটা কমিশন আছে, এবং সেই কমিশনকে অফিসিয়ালি বলা হয়েছে তারা নাকি বাংলাদেশের নদীগুলোর অভিভাবক। এই কমিশনের একজন চেয়ারম্যান ছিলেন। ওই চেয়ারম্যানের গত বছরখানেক আগে তার বেশ হাক ডাক দেখতাম,
চাঁদপুরে গেলেন, যে অনেক কিছু করলেন। এই হাঁকডাক করার কিছুদিন পরে উনি একটা প্রেস কনফারেন্সে বললেন, দেখলাম যে একজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগও করলেন। তারপরে কি হলো, ওনাকেই সরাই দেওয়া হলো। এত কাজ করস কে, লাফালাফি কমায় তো তুই বাদ। প্রথম শুনলাম যে এই কমিশনের কেউ একজন লোককে চুক্তি ভিত্তিক নিয়োগ করা হয়েছে, চুক্তি শেষ হওয়ার আগেই তাকে বাদ দিয়ে দেওয়া হলো। অর্থটা কি? অর্থটা হলো যে ক্ষমতায় যারা আছেন, যারা পাওয়ারফুল, তারা চান না যে নদী রক্ষার জন্য কেউ কোনো চেষ্টা করুক। ওই ভদ্রলোক ভালো কি মন্দ সেটা অন্য আলাপ, ওই আলাপে যাচ্ছি না, কিন্তু তাকে তো একটা কাজই করতে দিলেন না, তার হাক ডাক দেখেন। এখন কি হচ্ছে, ওই ঘটনার পর আমি খুব শকতকে খেয়াল করলাম যে নদী রক্ষা নাকি কোনো আলোচনা হচ্ছে, নদী রক্ষা কমিশন কি এখন সচল আছে, ওখানে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে, এখনো কাউকে নিয়োগ দেওয়া হয় নাই। তার মানে কি, নদী রক্ষা কমিশন যেহেতু গঠন করা হয়েছে, কিছু কাজটা তাদের আছে, তো ওখানে চেয়ারম্যানের যে পত্র আপনি খালিও রাখছেন। তার মানে কি, আপনি চান না যে নদী রক্ষা কমিশন কিছু করুক, জি, নদীগুলো আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, সবশেষ যদি। জি, না চাইলে হবে না রে ভাই, সরকারকে উদ্যোগ নিতে হবে, চাইতে হবে, এমন ভাবে চাইতে হবে যাতে নাকি মানুষ যারা নষ্ট করছে তারা যেন টের পায় যে নষ্ট করলে একটা শাস্তির ব্যবস্থা আছে, সেটা তো নাই। বুড়িগঙ্গা নদী দখল তার হয়ে মানে যাচ্ছে। যেমন আচরণ আসলে আমরা প্রকৃতির সাথে করব, সেটি একটা না একটা সময় সেই প্রকৃতি আমাদেরকে ফিরিয়ে এরই মধ্যে দেওয়া শুরু করেছে। এখনো কিন্তু সময় শেষ হয়ে যায় নাই, আবারও প্রকৃতির কাছে ফিরে যাবার যে উদ্যোগ, সেটি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আলোচনায় যুক্ত থাকার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিবিসির সঙ্গেই থাকুন।